যে ট্রাইব্যুনালের গঠন যেটা হয়েছে এই গঠনটা নিয়ে আসলে বিশাল প্রশ্ন আমার নিজের ব্যক্তিগতভাবে। সেটা যে এই ট্রাইব্যুনালটা গঠন কেন করতে হলো? স্বাভাবিক বাংলাদেশে যে 1973 সালে যেটা ট্রাইব্যুনাল অ্যাক্ট ছিল ওই অ্যাক্ট অনুসারে তো বিচারটা হতে পারত। স্পেশাল ট্রাইব্যুনাল করার দরকারটা কি ছিল? কারণ হচ্ছে এটা যুদ্ধ অপরাধীর এই বিচারের ব্যাপারটা তো 1973 সালে শুরু হয়েছিল এবং এটা অলরেডি একটা সেটেলড ইস্যু হিসাবে সেই দিন মামলা পরিচালনা হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল, সাজাও হয়েছিল, সেইভাবে তো চলতে পারতো। কিন্তু স্পেশাল করার উদ্দেশ্যটা কি? তো এখানে উদ্দেশ্যটার ব্যাপারেই আমাদের প্রশ্ন বিশাল। মোটিভেটেড এবং এটা একটা শুধুমাত্র একটা রাজনৈতিক ভিশনকে অর্থাৎ ইসলামী আন্দোলনকে, বিশেষ করে জামাত ইসলামীকে এবং শিবিরের যে যাত্রা এটাকে সম্পূর্ণরূপে করে দেওয়ার জন্য এটাকে শেষ করে দেওয়ার জন্যই এটা একটা টার্গেট নিয়ে তারা কাজটা শুরু করেছে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশের 18 কোটি মানুষ সবাইকে নিয়ে এই রায়ের বিরুদ্ধে কোনো অবস্থায় যাতে করে কার্যকর হতে না পারে সেজন্য আমাদেরকে আন্দোলন করা প্রয়োজন এবং আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারবো না। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের রায়ের পরে যে প্রতিক্রিয়া দিয়েছে এতেই তুই বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই। তারা অলরেডি ইনডাইরেক্টলি এই ট্রাইব্যুনাল রায় সম্পর্কে তাদের অলরেডি প্রতিক্রিয়া তারা ব্যক্ত করে দিয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন যদি মামলা হয় এবং যুদ্ধ অপরাধের মামলা হলে তখন তো জামাতের লিডারদেরকে গ্রেপ্তার করার প্রশ্নই উঠবে না। কারণ হচ্ছে জামাতের লিডাররা ছিল সিভিলিয়ান, তারা কোনো সামরিক কর্মকর্তা ছিল না, তারা কোনো সেনাবাহিনীর সদস্য ছিল না, তারা অক্সিলারি ফোর্সেরও কেউ সদস্য ছিল না, কেউ রেজাকারও ছিল না, আলবদরও ছিল না, তো সবাই ছিল তারা রাজনৈতিক নেতা। তো সেই জন্যে আমার মনে হয় যে আন্তর্জাতিক মানে যদি ট্রাইব্যুনাল গঠন করা হয় তাহলে তো আমাদের নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করার প্রশ্নই উঠবে না। 195 জন যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত যারা ছিল তাদেরকেই গ্রেপ্তার করতে হবে এবং তাদেরই বিচার হবে। এটা তো আসলে শুধু হাইকোর্টের একটা রায়, সেটা নিবন্ধন বাতিল করার জন্য হাইকোর্ট থেকে রায় দিয়েছে। এটা একটা পার্টিকে নিবন্ধন বাতিল করার জন্য অনেক প্রসেস আছে। হাইকোর্টে রায় দিল এখন কোনো নিষিদ্ধ দল নয়, এটা একটা সিদ্ধ আইনগত সাংবিধানিক সিদ্ধ একটা রাজনৈতিক দল। এটা আসলে সময় তো বলে দেবে। তো আমরা আসলে নিষিদ্ধ হলে তো আর আমরা বসে থাকবো না। আমাদের তো নিজস্ব অবশ্যই যে কোনো একটা পন্থা, নিজস্ব একটা রাস্তা আমাদেরকে বের করতে হবে। তখন আমরা নতুনভাবে রাস্তা বের করে আমরা আমাদের কাজ শুরু করতে হবে। আমাদের জামাতের অতীত ইতিহাস হচ্ছে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে জামাত ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসতেছে। এজন্য নিষিদ্ধ করে দিলে আমরা অন্ধকার গলিতে গিয়ে কোনো কাজ করব বা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো কাজ করব, এটা প্রশ্নই ওঠে না। জামাত স্বাভাবিক গতিতে গণতান্ত্রিকভাবে আবার আইনগতভাবে কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে, আমি সেটাই বিশ্বাস করি। জামাত ইসলামী যেহেতু ব্যক্তি কেন্দ্রিক কোনো রাজনৈতিক দল নয়, একটা আইডিওলজিক্যাল একটা ইসলামিক মুভমেন্ট, সেহেতু জামাত ইসলামীর নেতৃত্ব কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পরও আল্লাহর মেহেরবানি এখন যারা নেতৃবৃন্দ আমাদের রয়েছে, আমাদের সংগঠন পরিচালনা করছে, আন্দোলন পরিচালনা করছে, সংগ্রাম পরিচালনা করছে, তারা যেইভাবে কর্মসূচি দিয়ে এই পর্যন্ত এসেছে, আমার মনে হয় জামাত ইসলামী 2010 সালে আমাদের যেই অবস্থান ছিল সেইখান থেকে অনেক গুণ পাবলিকলি আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আমাদের কর্মসূচিগুলোতে যেভাবে পার্টিসিপেশন পাবলিকলি হচ্ছে সেটা তো আমার মনে হয় একটা মানে দেখার বিষয়। আমার স্পষ্ট বক্তব্য হলো পৃথিবীর ইতিহাসে আমার ব্রিটিশ শাসন বলেন, ব্রিটিশ থেকে শুরু করে এই পর্যন্ত পাক ভারত উপমহাদেশে যত রাজনৈতিক নির্যাতন হয়েছে সবচেয়ে ন্যাক্করজনক এবং সবচেয়ে বেশি ঘৃণিত যে কাজটি হয়েছে সেটা হচ্ছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ভাইকে গ্রেপ্তার এবং তাকে যে রিমান্ডে নিয়ে 52 দিন রিমান্ড, এটা আমার মনে হয় ইতিহাসে কোথাও কোনো রেকর্ড নাই। এই জন্য এটা কোনো অবস্থায় সভ্য সমাজের, সভ্য কোনো দেশের কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য বা মেনে নেওয়া যায় না। প্রশ্নই ওঠে না।
যদি সেটা হতো তাহলে ছাত্র শিবিরের গ্রেপ্তার হওয়ার পরে দেলোয়ার কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তার হওয়ার পরে সারা দেশে যেভাবে বিক্ষোভ হয়েছে এবং এখনো পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ছাত্র শিবির যেভাবে সারা দেশে রাজপথে আন্দোলন করছে, আমার মনে হয় এটি ইতিহাসে বিরল। অতীতের কোনো রাজনৈতিক দলের আমার মনে হয় এইভাবে কোনো নির্যাতন, এর চেয়ে 10 ভাগের 1 ভাগও যদি নির্যাতন হতো তাহলে তাকে তালাশ করে পাওয়া যেত না। যেমন আমাদের জাতীয়দের ইতিহাস জানা আছে, জাসদের জাতীয় সমাজতান্ত্রিক দল, তারা শেখ মুজিবের আমলে 1973-74 সালে তাদের উপরে সামান্য যে নিপীড়ন হয়েছে, এই নিপীড়নের কারণে তাদের রাজনৈতিক সংগঠন কত ভাগে বিভক্ত হয়েছে এবং তারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে ময়দানে তো নামতেও পারে নাই। হ্যাঁ জি, আমরা আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করেছি প্রত্যেকটা পরিবারকে, অ্যামাউন্টটাও ছোট হতে পারে করেছি, এবং সাংগঠনিকভাবেও প্রত্যেকটা পরিবারের কাছে আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, মহানগরী জামায়াতের পক্ষ থেকে তাদের পরিবারের কাছে যাওয়া হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পরিবারের কাছে গিয়েছি, সান্ত্বনা দিয়েছি, কবর জিয়ারত করেছি এবং তাদেরকে কাইন্ডস এবং ইন ক্যাশ তাদেরকে সাহায্য করেছি, সাংগঠনিকভাবেও করেছে, আবার ব্যক্তিগতভাবে আমি নিজেও প্রত্যেকটা পরিবারকে সাহায্য করেছি। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমাদের এক শহীদ ভাইয়ের ফাদার, সে তাহের বলে, তার ফাদার যে বলেছে, আমি তাকে যখন দেখতে গেলাম 3 তারিখ, সে বলতেছে যে সাইদি সাহেবের জন্য শহীদ হওয়ার কথা ছিল। আমি প্যারেড ময়দানে তফসির মাহফিলে সাইদি সাহেবের ওয়াজের সময় হাত তুলেছিলাম শহীদ হওয়ার জন্য, কিন্তু আমি শহীদ হলাম না, আমার ছেলে আমার সামনে শহীদ হয়ে গেল। তার মাঝে আরও উদ্দীপনা দেখেছি এবং তাদের শহীদ হওয়ার পরেই তো আমি মিছিলটা বের করেছিলাম। সেই মিছিলে প্রায় 20 থেকে 25 হাজারের উপরে মানুষ হয়েছে। শুধু সাইদি সাহেবের রায়ের ব্যাপারে নয়, বিডিআর হত্যা মামলা যেটা হয়েছে, চৌকস অফিসার যেভাবে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শুধু বিডিআর হত্যা মামলার এটা দিয়েই, এটা সহ সাইদি সাহেবের রায়ের পরে যে গণহত্যা হয়েছে, এরপরে হেফাজতুল ইসলামের আপনার শাপলা ছত্রের মধ্যে রাত্রের অন্ধকারে লাইট নিফাই দিয়ে যেভাবে করে 1 লক্ষ বিরোধী দলের নেত্রীর বাসায় 1,20,000-এর মতো রাউন্ড গুলি ছোটানো হয়েছে, সেইখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই সব কিছুরই বিচার হবে। বিশেষ করে যারা ডাইরেক্টলি, বিশেষ করে প্রথম গুলি অর্ডারটা দিয়েছে বেনজির, পুলিশ কমিশনার সাহেব বলেছে দেখা মাত্রই গুলি করতে হবে। এটা নিশ্চয় আমার মনে হয় জাতির খেয়াল আছে এবং খেয়াল থাকবে, এবং পরবর্তী পর্যায়ে যদিও বা এক্সকিউজ চেয়েছে, ক্ষমা চেয়েছে, বলেছে যে আমি এরকম কোনো কথা বলি নাই, কিন্তু তার কথার রেশ ধরেই সারা বাংলাদেশে পুলিশ যেভাবে ডাইরেক্টলি মিছিলের উপরে ডাইরেক্টলি গুলি করেছে এবং যে সমস্ত অফিসাররা এই কাজগুলো করেছে, এটা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে করেছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারী এবং কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করে নাই, তারা দলীয় ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করেছে। তাই আমার মনে হয় যারা দলীয় ক্যাডার হিসেবে এই কাজটা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং তাদের বিচার করা উচিত। 17 জানুয়ারি রাত্রিবেলা বাসা ঘেরাও করেছে, ঘেরাও করার পরে সবচেয়ে বেশি দুঃখজনক হলো যে সিভিলিয়ানও আসছিল, ঘেরাও করার সময় সিভিলিয়ানরাও আসছিল পুলিশের সাথে, এবং এরা কারা আসছিল আমরা এখনো আইডেন্টিফাই করতে পারি না। তবে আমরা লোকে মুখ থেকে যতটুকু আশেপাশে লোকদের থেকে খবর নিয়েছি, আওয়ামী ছাত্রলীগের ক্যাডার যারা ছিল তারাও ছিল। তো এইভাবে করেই ঘেরাও করে শেষ পর্যন্ত আমাকে না পেয়ে তো মুন্নার সাথে দস্তাদস্তি হয়েছে। এক পর্যায়ে পুলিশ এবং সিভিলিয়ান যৌথভাবেই মুন্নাকে তারা ছাদ থেকে তারা লাথি মেরে ফেলে দিয়েছে এবং শেষ পর্যন্ত যেহেতু শাহাদাত বরণ করেছে। তো আমরা মুন্নার এই শাহাদাতের জন্য, তো এটা আমাদের জন্য, পুরা ফ্যামিলির জন্য আর কি, বর্তমানে এই গভর্নমেন্টের আমলে এটা বড়, আমরা অত্যন্ত আসলে ধৈর্য ধারণ করে আছি। এটা আসলে ধৈর্য ধারণ করে থাকার মতো বিষয় নয়। তারপরে মুন্না অন্যান্য যারা শাহাদাত বরণ করেছে তাদের মতোই তাদের রাস্তায় তাই সে শাহাদাত বরণ করেছে। আমরা তার এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে পুলিশ প্রশাসনের হাতে যেহেতু হয়েছে, সেহেতু তার বিচারের জন্য যখনই সুযোগ পাবো তখনই আমরা মামলা করব। 1/11-এ আমি যখন সাজাপ্রাপ্ত হলাম, সাজাপ্রাপ্ত হওয়ার পরে কেসটা তো
একদম নমিনাল কেস ছিল, একটা গাড়ির ব্যাপারে কেস ছিল। পরবর্তী পর্যায়ে আমি হাইকোর্টে বেকসুর সেটা খালাস পেয়েছি, এবং পরবর্তী পর্যায়ে বেকসুর খালাস পাওয়ার পর আমি নির্বাচন করার জন্য একটা হাইকোর্টে রিটও করেছিলাম। তো কিন্তু সাংগঠনিকভাবে যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সম্মান দেখে সেই রিটটা উইথড্র করি এবং নির্বাচনে আর অংশগ্রহণ না করে যাকে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার পক্ষে আমি কাজ করেছি। সরকার একতরফা নির্বাচন করতে পারবে না, একতরফা নির্বাচন করতে পারবে না। আফটার অল অবশ্যই সরকারকে কেয়ারটেকার সরকার গঠন করতে হবে, এবং কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হবে এই দেশে আবার। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।